সম্প্রতি ভারতে বাংলা ভাষা পেয়েছে ধ্রুপদী ভাষার তকমা। বাঙালি হিসেবে অবশ্যই এই কৃতিত্ব গৌরবের। কিন্তু জানেন কি, আজকের এই বাংলা ভাষা ছিল না 400 বছর আগেও। বাংলার এই গদ্যরূপের বয়স মেরে কেটে 300 বছরও নয়। বাংলার বর্ণগুলি কিছুটা তারও অতীতে রূপ পেয়েছিল বটে, তবে তখন বাংলা লেখা হতো কিছুটা সংস্কৃত আর কিছুটা মৈথিলি ভাষার ধাঁচে পদ্যরূপে। চর্যাপদ, মঙ্গল কাব্য এসবই কিন্তু সেই যুগের সাক্ষ্য বহন করে। তাহলে আজকে আমরা যে বাংলা ভাষায় পড়ি, লিখি, কথা বলি, তা এলো কোথা থেকে? আমরা 2 পর্বে আনছি সেই গল্পই। আজ শুনবেন প্রথম পর্ব। আপনারা শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ গল্প হলেও সত্যি। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করে দিই আজকের পর্ব। বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনগুলি এ প্রশ্ন করলে অনেকেই উত্তর দেন চর্যাপদ। তার সঙ্গেই উচ্চারিত হয় বিভিন্ন মঙ্গল কাব্যের কথা: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অনাদিমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল ইত্যাদি। কখনো খেয়াল করে দেখেছেন কি, মধ্যযুগের এই সমস্ত বাংলা গ্রন্থ কিন্তু আসলে পদ্য সাহিত্য। আরও ভালো করে বলতে গেলে এই সমস্ত পদ্য সাহিত্য বাংলা ভাষায় লেখা হলেও তাদের পদ্য রীতি কিন্তু এসেছে সংস্কৃত না হলে মৈথিলি ভাষা থেকে। তাহলে আজকের দিনে আমরা যে বাংলা ভাষা পড়ছি বা বলছি, তা এলো কোথা থেকে? বা বাংলা ভাষার নিজস্ব ব্যাকরণই বা তৈরি হলো কিভাবে? 1760 সালে রায় গুণাকর ভারতচন্দ্র রায়ের মৃত্যুর পরেই বাংলা সাহিত্যের মধ্যযুগের পরিসমাপ্তি ঘটে। এরপর 1800 সাল অবধি বাংলা সাহিত্যের বন্ধা যুগ। বাংলা সাহিত্যের ইতিহাস আমরা অনেকেই নবম দশম শ্রেণীতে পড়তে গিয়ে এটুকু অন্তত জেনেছি। এখন প্রশ্ন, বাংলা সাহিত্যের বন্ধা যুগ এলো কেন? এই প্রশ্নের জবাব কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস আমাদের দেয় না। আমাদের শিক্ষক শিক্ষিকারাও এই প্রশ্নের উত্তর দেওয়া যে আদৌ প্রয়োজন, সে গুরুত্বও কোনোদিন অনুভব করেননি। এই বন্ধাকালেই কিন্তু লুকিয়েছিল ভবিষ্যতের বাংলা ভাষার বীজ। সেই সময় সারা বাংলা জুড়ে যে ভাষার রমরমা ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা শুনলে কিন্তু একটু বেশ অবাকই হবেন আপনি। বাংলা তো নয়ই, এমনকি সংস্কৃতও নয়। তাহলে ফার্সি। আগে হ্যাঁ, সেই সময় হিন্দু বিদ্বজ্জনেরা ছিলেন ফার্সি ভাষায় দক্ষ। ওয়ারেন হেস্টিংসের ফার্সি শিক্ষক ছিলেন রাজা নবকৃষ্ণদেব। এত ভাষা থাকতে ফার্সি কেন? মুঘলরা এই সময়েরও 100-200 বছর আগে থেকে প্রায় ভারতের পুরোটাই দখল করে বসেছিল। এছাড়াও দেশের অন্যান্য জায়গায় যে আফগান পাঠানদের রাজ্য ছিল, সেই সব জায়গায় ফার্সি সাহিত্য ও শিল্পরীতি বিশেষ জনপ্রিয় ছিল। যে কোনো ভাষার জনমানসে পরিচিতি পেতে রাজার বা শাসকের সমর্থন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অতএব বুঝতেই পারছেন, স্বাভাবিকভাবেই এই সমস্ত অঞ্চলে প্রশাসনিক সমস্ত কাজ চলত মূলত ফার্সি ভাষায়। তাই শাসকের দপ্তরে কাজ পেতে গেলে ফার্সি জানা ছাড়া আর অন্য কোনো অপশন ছিল না। বাংলায় সে সময়ে এমন হিন্দু উচ্চবর্ণ জ্ঞানীরাও ছিলেন যারা যে কোনো মুসলিমদের তুলনায় ফার্সি ভাষাটা বেশ ভালো পড়তে ও লিখতে পারতেন। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, সেই একই সময়ে যে বিভিন্ন মঙ্গল কাব্য লেখা হলো, সেগুলো কিভাবে হলো? তাই তো, উত্তরও কিন্তু সেই একই, সেই রাজ আনুকূল্যে। সে সময় বাংলায় ছোট রাজা বা জমিদারদের সভাসদদের মধ্যে একজন সভাকবি থাকতেন। যে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতরা সে সময় ফার্সি ভাষার চর্চা করতেন না, তাঁরাই মূলত বাংলার জমিদার ও রাজাদের অধীনে এই পদগুলি পেতেন। বাংলার জমিদাররা ছিলেন এদের পৃষ্ঠপোষক। যত মঙ্গলকাব্যের কবি ছিলেন, তাদের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা কোনো না কোনো বাংলার রাজা বা জমিদারের সভাকবি ছিলেন। সময়টা 1757 থেকে 1770। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মীদের বেপরোয়া দুর্নীতি ও শোষণ 1770 সালে মন্বন্তর সৃষ্টি করে। তাদের ভূমি রাজস্ব নীতির কারণে একের পর এক জমিদারিগুলিতে ভাঙন ধরে। তাদের ক্ষমতা ও অর্থ দুই কোম্পানি সংকুচিত করতে শুরু করে। ফলে জমিদারদের নিজস্ব জমিদারি ব্যবস্থা আর রইল না নিজস্ব লেঠেল বাহিনী ও সভাসদ দল। জমিদারদের সভাই যদি আর না থাকে, তাহলে আর সভাকবি আর সভাসদদের কি অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন। ফলে যে সমস্ত বাঙালি পণ্ডিতরা পদ্য সাহিত্য রচনা করছিলেন, তাঁরা কর্মহারা হয়ে পড়লেন। এখন রাতারাতি যে তারা ফার্সি শিখবেন,
তাও তো সম্ভব নয়। ফলে বাংলা সাহিত্যে লম্বা সময়ের জন্য সূচনা হল বন্ধ্যাকালের। 1800 সালে ধীরে ধীরে অবস্থা বদলাতে শুরু করল। কেন? তার আগে একটু গৌরচন্দ্রিকা করে নি। সেই সময়ের বাংলা সাহিত্যের যা কিছু লেখা হয়েছে সমস্তটা পদ্য রীতি মেনে। অথচ বাংলা ভাষাটা যে একেবারেই ছিল না একথা কিন্তু ভুল। গ্রামনগরের মুটে, মজুর, মেথর, চাষা, কামার, কুমোর, আমার আপনার মতো সবাই কিন্তু বাংলা ভাষাতেই কথা বলতো। অর্থাৎ বাংলার একটি কথ্য গদ্য রূপ জনমানুষে চালু থাকলেও তার কোনো লেখ্য রূপ ছিল না। সেই সময় একজন বাঙালি সংস্কৃত পণ্ডিত নিজের মনের ভাবটুকু গুছিয়ে বাংলা ভাষায় লিখতে পারতেন কিনা তাই এখনো সন্দেহ। বাংলা ভাষার ব্যাকরণই তো নেই এখনো অবধি, কি করে লিখবেন? 1800 সালে তৈরি হয় ফোর্ট উইলিয়াম কলেজ। এদেশে কাজ করতে আসা ইউরোপীয় যুবকদের এদেশের ভাষা ও সংস্কৃতি সম্বন্ধে শিক্ষিত করতে ও এদেশের যুবকদের ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ। সেখানে বিভিন্ন ভারতীয় ভাষা পড়ানো শুরু হয়েছিল, কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছিল। বাংলার নগর গ্রামের প্রান্তে খুব সাধারণ মানুষ যে ভাষায় কথা বলছে তা তো কলেজের সিলেবাসেই নেই। এখন উপায়? আবার এও দেখা যাচ্ছে যে অতি বাঙালি পণ্ডিত যারা বাংলায় কথা বলেন লেখার সময় লিখছেন ফার্সি। অথচ বাঙালিরা এই সমস্যাটা এতদিন লক্ষ্যই করেনি। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষা পড়ানোর উদ্যোগ শুরু হলে ডাক পড়ল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি রেভারেন্ড উইলিয়াম কেরিকে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন বাঙালিরা থাকতে বাংলা পড়াতে কিনা একজন সাহেবকেই ডাকতে হলো। ওই যে একটু আগেই বললাম, সেই সময় একজন বাঙালি কথা বলছে বাংলায়, ভাবছে বাংলায়, অথচ সে লিখছে ফার্সিতে। কিন্তু তাই বলে সাহেব? ছোট্ট করে উইলিয়াম কেরির পরিচয় দিয়ে নিয়ে এখানে। কেরি জন্মেছিলেন 1761 সালের 17 আগস্ট ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারে। বাবা এডমন্ড কেরি ছিলেন তাঁতি, তবে তিনি ছেলেকে পাঠিয়েছিলেন চর্মশিল্পীর কাছে জুতো তৈরি শিখতে। তবে ভাগ্যে যা থাকে তা কেই আর খণ্ডাতে পারে বলুন। এই ছেলে আক্ষরিক অর্থেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি শুরু করলেন। অবশ্য চণ্ডীপাঠ না বলে একে বাইবেল পাঠ বলাই সঠিক হবে। মাত্র 18 বছর বয়সে মিশনারি কাজে উদ্বুদ্ধ হয়ে 1779 সালে ব্যাপটিস্ট মিশনে যোগ দেন। ওদিকে 15 বছর বয়সেই তিনি গ্রিক, লাতিন, হিব্রু ও ডাচ ভাষায় দক্ষতা লাভ করেন। মিশনারি হওয়ার সুবাদে দেশে বিদেশে ধর্ম প্রচারের কাজে ঘুরতে শুরু করেন। 1793 সালে 32 বছর বয়সে এসে ভারতে পদার্পণ করেন। ভাগ্যিস তিনি এসেছিলেন, না হলে আজ হয়তো বাংলা ভাষাটাই আর থাকতো না। এরপর 7 বছর তিনি ডিমাপুর জেলায় থাকাকালীন সংস্কৃত ভাষা, ফার্সি, বাংলা ও হিন্দি ভাষা শেখা শুরু করেন। একসময় তিনি স্পষ্ট হিন্দি বলতে পারতেন। অন্যদিকে সংস্কৃতের বিভিন্ন মূল শাস্ত্র তিনি নিজেই পড়তে শুরু করেন। তার নিজের কথায় সংস্কৃত হল পারহ্যাপস দ্য হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। এমনকি তিনি 1798 সালে মূল সংস্কৃত থেকে ঋগ্বেদ অনুবাদ শুরু করেন। ওই একই বছর নিউ টেস্টামেন্টের বাংলা অনুবাদের কাজেও হাত দিয়েছিলেন তিনি। সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধর্মযাজকদের সম্মানের চোখে দেখত না, অথচ ফোর্ট উইলিয়াম কলেজের স্বার্থে বাধ্য হয়ে লর্ড ওয়েলেসলি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের সাহায্য প্রার্থনা করেন। একই সময় কেরি ভীষণ রকম আর্থিক অনটনের মধ্যে দিয়ে চলছিলেন। তার নিউ টেস্টামেন্টের বাংলা অনুবাদ প্রকাশের জন্য ইংল্যান্ডের ব্যাপটিস্ট সোসাইটির কাছে বারে বারে অর্থ সাহায্য চেয়েছিলেন, কিন্তু লাভ কিছুই হয়নি। এমনই সময় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা পড়ানোর সুযোগটা একেবারে মেঘ না চাইতেই জলের মতো আসে কেরির কাছে। কলেজের প্রভোস্ট রেভারেন্ড ডেভিড ব্রাউন ও সহকারী প্রভোস্ট ক্লডিয়াস বুকাননের মনে হয়েছিল বাংলা পড়ানোর জন্য কেরির থেকে উত্তম আর কেউ হতে পারেন না। উইলিয়াম কেরি প্রথম দিকে তার মিশনারি কাজে বাধা পড়তে পারে ভেবে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। বুকানন সে ব্যাপারে আশ্বস্ত করলে মাসিক 500 টাকার বিনিময়ে কেরি ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকের পদে যোগ দেন। কিছুদিন পরই অধ্যাপক হয়ে যান। 1801 সালে 12 মে 13 জন ছাত্র নিয়ে শুরু হলো ফোর্ট উইলিয়ামের বাংলা ক্লাস। তিনি নিজে বাংলা ভাষা শিখে নিয়েছিলেন বটে, তবে পড়াতে এসে পড়লেন চরম সংকটে। বাজারে তো কোনো বইই নেই যেখানে বাংলা ভাষার ব্যাকরণ, শেখার রীতি ইত্যাদি লিপিবদ্ধ আছে। হিন্দু পণ্ডিতরা সংস্কৃত চর্চা করলেও বাংলা ভাষা শেখার জন্য তাঁরা লেখেননি কোনো বই।
সত্যি বলতে সে যুগে বাংলা ভাষা শেখার জন্য বাঙালিরা নেয়নি কোনো উদ্যোগ। 1778 সালে প্রথম ন্যাথানিয়াল ব্রাসি হালেড তার বিখ্যাত গ্রন্থ আ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন। অনেকেই এটাকে প্রথম বাংলা ব্যাকরণ বলেন বটে, তবে বাংলার প্রথম ব্যাকরণ লিখেছিলেন 1743 সালে মানুয়েল দ্য অ্যাসুম্পাসা। বইখানার নাম ছিল পর্তুগিজ বাংলা ব্যাকরণ ও শব্দকোষ। বেশিরভাগ ক্ষেত্রেই হালেদের ব্যাকরণকেই বাংলা ভাষার প্রথম ব্যাকরণের স্বীকৃতি দেওয়া হয়। 1801 সালের 12ই মে 39 বছর বয়সে যখন উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে কার্যভার গ্রহণ করলেন, তখন তাকে এদেশের সমস্ত শিক্ষিত উচ্চবিত্ত সাহেব ও ইংল্যান্ডের ব্যাপটিস্ট সোসাইটিরও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ক্লাস শুরু হয় 13 জন ছাত্র নিয়ে, আগেই বলেছি, এবং পড়াতে গিয়ে তিনি কি সমস্যার মুখে পড়লেন আগেই বললাম। এরকম বই তো নেই যেটাকে পাঠ্যপুস্তক হিসেবে ছাত্রদের হাতে তুলে দেওয়া যায়। তাই উইলিয়াম কেরি পড়লেন মহা সমস্যায়। এখন তাহলে উপায় কিভাবে সমাধান করলেন কেরি এই সমস্যার জানতে হলে শুনতে হবে আমাদের আগামী পর্ব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম। আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা। তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ, স্ক্রিপ্ট কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি দ্বিতীয় পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।